তাহলে দেখো যে আমি তোমাদেরকে প্রথমে একটা বেসিক আইডিয়া দিই। সেল সাইকেল সেল ডিভিশন আগে কোনো ক্লাসে ছিল? না, ছিল না না। তো সাপোজ একটা সেল আছে, সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন আছে। তো বেসিক্যালি কি হবে যে এই সেলটা প্রথমে সাইজে একটু বড় হবে। ওর নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। নিউক্লিওলাস যেটা আছে ওটাও ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। নিউক্লিওলাস মনে আছে তো? ওটাও ধীরে ধীরে, যেটা রাইবোজোম তৈরি করে, ওটাও ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। ক্রোমাটিন ফাইবার এর মধ্যে আমরা জানি ডিএনএ থাকে। তো কি হবে যে ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হবে। ডিএনএ এর অ্যামাউন্টটা ডবল হবে, এখানে যতটা ডিএনএ আছে তার থেকে ডবল অ্যামাউন্ট অফ ডিএনএ হবে। নেক্সট কি হবে যে ধীরে ধীরে নিউক্লিয়ার মেমব্রেনটা একদম সরে যাবে, নিউক্লিওলাসও সরে যাবে। আর এই ক্রোমাটিন ফাইবার গুলো এইরকম শেপ নিয়ে নেবে। ক্রোমাটিন ফাইবার গুলো এইরকম শেপ নিয়ে নেবে। এই শেপ, এরকম শেপ নিয়ে নিল মানে এটাকে তখন বলবো এটাকে ক্রোমোজোম। এবার কি করে এই শেপটা, কি করে এই শেপটা নিল? যে ক্রোমোজোম কিছুই না, ক্রোমাটিন ফাইবারের ডিএনএ গুলো হাইলি কয়েলড, এইরকম হাইলি কয়েলড হয়ে যায়। এইরকম হাইলি কয়েলড, অনেক মানে কয়েলিং পেঁচিয়ে পেঁচিয়ে এই যে এইরকম শেপ নিয়ে নেয়। তখন এটাকে বলবো ক্রোমোজোম। এখানে এই স্টেজে একটু লুজ থাকে, একটু মানে সব ছাড়া ছাড়া থাকে। টোটালটাই একটা গোটা একটা সুতোর মতো থাকে। ক্রোমাটিন যখন থাকে সেই স্টেজে ক্রোমাটিন। কিন্তু যখন সেলটা ডিভিশন করছে তখন এই ক্রোমাটিন ফাইবার গুলো টুকরো টুকরো হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এইরকম বডি তৈরি করে, যেটাকে বলা হয় ক্রোমোজোম। তারপরে কি হবে যে ক্রোমোজোম গুলোর সেলের মাঝখানে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, এরকম ভাবে সেলের মাঝখানে চলে আসবে। আর আমরা একটা সেল অর্গানেলের নাম আগের দিন পড়েছি, সেন্ট্রো সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোমটা একটা পার্ট এইদিকে চলে আসবে, একটা পার্ট এইদিকে চলে আসবে। আর এই সেন্ট্রোজোমটা এইরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে বলে স্পিন্ডল ফাইবার। এরকম স্পিন্ডল ফাইবার তৈরি করবে। আর এই স্পিন্ডল ফাইবারটা ক্রোমোজোম দুটোকে দুই পোলের দিকে টানবে। টানার জন্য কি হবে যে ক্রোমোজোম গুলো মাঝখান থেকে ছিঁড়ে যাবে। ক্রোমোজোম গুলো মাঝখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে হাফ ক্রোমোজোম চলে যাবে এই দিকে, আর হাফ ক্রোমোজোম চলে যাবে এই দিকে। তারপরে ধীরে ধীরে সেলটা মাঝখান থেকে এরকম করে ডিভাইড হতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন যেটা হারিয়ে গিয়েছিল, ওই নিউক্লিয়ার মেমব্রেনটা আবার রিঅ্যাপিয়ার হতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার হতে থাকবে। ওর ভেতরেই ক্রোমোজোম গুলো থাকবে এবার, ওর ভেতরে ক্রোমোজোম গুলো থাকবে। ধীরে ধীরে সেল, সেলটা ডিভাইড হয়ে দুটো সেল হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেনটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর ক্রোমোজোমের ভেতরে ক্রোমাটিনটা বা ডিএনএটা যেটা হাইলি কয়েলড হয়েছিল, ওটা আবার লুজ হয়ে আবার ওটা ক্রোমাটিন হয়ে যাবে, আবার ক্রোমাটিন হয়ে যাবে। আর নিউক্লিওলাসও নতুন করে তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে ক্রোমাটিনটা কনডেন্স হয়ে আমি কয়টা ক্রোমোজোম ড্র করেছি বলো? বলো, ইন্টারঅ্যাক্ট করো। দুটো ক্রোমোজোম ড্র করেছি, ঠিক? আর স্যার এখানে যখন আমি ক্রোমোজোমটা আঁকিয়েছি, যে এইখানে যখন ক্রোমোজোমটা আঁকিয়েছি তখন ক্রোমোজোমটাকে আমি এই যে মাঝখান থেকে ডিভাইড যখন হয়ে গেল তখন দুটো এরকম হয়ে গেল।
তাহলে স্যার এই হাফ হাফ গুলোকে আমি কি বলবো? এটাকেও আমি ক্রোমোজোমই বলবো। এবার কেন? কারণ এখানে যতটা ডিএনএ ছিল, আমি কি বললাম বলতো, এই স্টেজটাতে কি বললাম, পুরো ডিএনএ এর অ্যামাউন্ট কি হয়েছিল, ডবল হয়েছিল। এখানে ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হয়েছিল। প্রথমে ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হবে। কেন ডবল হবে? কারণ নতুন যে সেলগুলো আছে তার মধ্যে ডিএনএ এর অ্যামাউন্ট সেম রাখতে হবে। তাই এখানে মনে করো এক্স টা ডিএনএ আছে, তাহলে এখানে হয়ে যাবে 2x টা ডিএনএ। তাহলে নতুন সেলগুলোর মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে গেলে কত কত ডিএনএ হচ্ছে? এক্স ডিএনএ আর এক্স ডিএনএ। তাহলে আমি এই যে ক্রোমোজোমটা আঁকিয়েছি, এই ক্রোমোজোম গুলোর মধ্যে 2x ডিএনএ আছে। কিন্তু যখন এরকম ভাবে ডিভাইড হয়ে যাচ্ছে, তখন এক্স অ্যামাউন্ট অফ ডিএনএ এই সেলের মধ্যে যাচ্ছে, আর এক্স অ্যামাউন্ট অফ ডিএনএ এই সেলের মধ্যে যাচ্ছে। তাহলে ডিএনএ এর অ্যামাউন্টটা ইকুয়াল থাকছে দুটো সেল, নিউলি ডিভাইডেড সেলের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্ট ইকুয়াল থাকছে। সেই জন্য ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল করাটা খুব জরুরি। সেই জন্য এটাও ক্রোমোজোম, আর এগুলাও ক্রোমোজোম। এগুলোও ক্রোমোজোম, আর এই যে এখানে যে ড্র করেছি এই ভিতরে, এগুলো কিন্তু ক্রোমোজোমই। এবার এইটাই হচ্ছে বেসিক আইডিয়া অফ সেল ডিভিশন। আর এই সেল ডিভিশন হচ্ছে জন্যই একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের বডিতে প্রতিদিন অনেক সেল মারা যায়, সেই সেলগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে, সেল ডিভিশন হয়ে নতুন সেল অ্যাড হচ্ছে। কোথাও কেটে গেলে সেই জায়গাটা রিপেয়ার হচ্ছে, ওটাও সেল ডিভিশনের মাধ্যমেই হচ্ছে। তো এইটা একটা সেল ডিভিশন যেখানে আমরা দেখছি ডিএনএ এর অ্যামাউন্ট। আমি যদি এটাকে মাদার সেল বলি, মাদার সেলের ডিএনএ এর অ্যামাউন্ট, আর এগুলো যদি ডটার সেল বলি, ডটার সেলের ডিএনএ এর অ্যামাউন্ট সেম থাকছে, এক্স এক্স করেই থাকছে। এই ধরনের সেল ডিভিশনকে বলা হয় মাইটোসিস। আরো ডিটেলসে পড়বো পরে, মাইটোসিসের অনেক স্টেজেস হয়। কিন্তু আরো একটা সেল ডিভিশন হয় যেটাকে বলা হয় মিওসিস। আর একটা সেল ডিভিশন হয় যেটাকে বলা হয় মিওসিস। এবার মিওসিস সেল ডিভিশনে কি হবে, যে মাদার সেলের মধ্যে মনে করো যতটা ক্রোমাটিন ফাইবারের মধ্যে যতটা ডিএনএ আছে, সাপোজ এক্স টা ডিএনএ আছে। এবার এখান থেকে প্রথমে ক্রোমোজোম তৈরি হবে। এই যে আমি কিছু স্টেপ আমি স্কিপ করে দিলাম তাড়াতাড়ি করার জন্য। ক্রোমোজোম তৈরি হবে। এবার প্রথমে এটা ডিভাইড হবে, এরকম ভাবে ডিভাইড হবে। ডিভাইড হয়ে হয় কি, প্রথমে ক্রোমোজোম গুলো এরকম ভাবে দুটো সেলের মধ্যে চলে যায়। এই সেলের মধ্যে ক্রোমোজোম আসলো, এই সেলের মধ্যে ক্রোমোজোম আসলো। নেক্সট স্টেজে কি হবে, তারপরে ক্রোমোজোমটা ডিভাইড হবে। তারপরে এখান থেকে আবার দুটো সেল তৈরি হবে, এখান থেকে দুটো সেল তৈরি হবে, এখান থেকে আবার দুটো সেল তৈরি হবে। এটার মধ্যে এটার মধ্যে চলে আসবে একটা ক্রোমোজোম, এটার মধ্যে চলে আসবে একটা ক্রোমোজোম, এটার মধ্যে চলে আসবে একটা ক্রোমোজোম, এটার মধ্যে চলে আসবে একটা ক্রোমোজোম। ইভেনচুয়ালি চারটে সেল তৈরি হচ্ছে, এর মধ্যে একটা ক্রোমোজোম, এর মধ্যে একটা ক্রোমোজোম, এর মধ্যে একটা ক্রোমোজোম, এর মধ্যে একটা ক্রোমোজোম। তাহলে এই সেল ডিভিশনে দেখো এখানে কটা ক্রোমোজোম ড্র করেছি, দুটা ক্রোমোজোম ড্র করেছি। তাহলে মাদার সেলের মধ্যে দুটো করে ক্রোমোজোম, কিন্তু চারটে ডটার সেল বানালাম। ডটার সেল চারটে তৈরি হলো। এই এক একটা সেলের মধ্যে কটা করে ক্রোমোজোম, একটা করে ক্রোমোজোম।
তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার বা ডিএনএ নাম্বার হাফ হয়ে গেল। তাই এইটাকে আবার বলে মিওসিস। তো স্যার, মিওসিস সেল ডিভিশন আবার আমাদের বডিতে কোথায় হয়? রিপ্রোডাক্টিভ অর্গানে, টেস্টিসের মধ্যে হয়, ওভারির মধ্যে হয়, প্ল্যান্টের ক্ষেত্রে অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, আর ওভারির মধ্যে যে ওভাম তৈরি হচ্ছে সেখানে হয় মিওসিস। এবার টেস্টিসের মধ্যে কোন গ্যামেট তৈরি হয়? স্পার্ম। ওভারির মধ্যে কোন গ্যামেট তৈরি হয়? ওভাম। তো এমনি নর্মাল হিউম্যান বডিতে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টা করে ক্রোমোজোম থাকে। কিন্তু মিওসিস সেল ডিভিশন হয়ে স্পার্মের মধ্যে তার হাফ ক্রোমোজোম থাকবে। যেমন এখানে দুটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম হয়ে গেল। তাহলে 46টা ক্রোমোজোম থাকে এমনি আমাদের বডিতে, কিন্তু স্পার্মের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকবে? 23, হাফ হাফ করে থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে কেন স্যার, কেন? কারণ ইয়েস, ইয়েস, স্পার্ম আর ওভামের ফিউশন হয়ে জাইগোট তৈরি হবে। জাইগোটের মধ্যে তাহলে ক্রোমোজোম নাম্বার 23 + 23 আবার 46, 46টা আবার রিটেইন হয়ে যায়। তাহলে হিউম্যানের বডি মানে বাবা মার মধ্যে 46টা করে ক্রোমোজোম ছিল, বাচ্চাটার মধ্যেও 46টাই ক্রোমোজোম থাকলো। যদি মিওসিস সেল ডিভিশন করে স্পার্ম আর ওভাম তৈরি না হতো, যদি সাপোজ এখানে 46 থাকতো, তাহলে বাচ্চাটার মধ্যে 46 + 46 কত হয়ে যেত? 92টা ক্রোমোজোম হয়ে যেত। বাবা মার মধ্যে 46টা করে ক্রোমোজোম, বাচ্চাটার মধ্যে 92টা ক্রোমোজোম, মানে মানুষের বাচ্চা থেকে গরিলার বাচ্চা। ওটাও না ডিজিজ হয়ে যায়। সেই জন্য না হয় একটা দুটা ক্রোমোজোম বেশি বা কম হয়ে যায়, তার জন্য ডিজিজ হয়। ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলোর জন্য ডিজিজ হয়ে যায়। মানে এখন 46টা ক্রোমোজোমের বদলে 47টা ক্রোমোজোম, তখন হয়ে যায় ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে বেবির ব্রেনটা আন্ডার ডেভেলপ হয়, বডিটা উইক থাকে, মানে আর ইয়ে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আবার মিওসিস সেল ডিভিশন, যেখানে ক্রোমোজোম নাম্বার আবার হাফ হয়ে যাচ্ছে। তো মাদার সেল থেকে ডটার সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। এই মাইটোসিস আর মিওসিসটা আমরা করবো সেটা পরের দিন। কিন্তু এটা আমি জাস্ট বেসিক আইডিয়া দিলাম যে সেল ডিভিশন কি। তাহলে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে আমাদের গ্রোথ, রিপেয়ার, তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট, ডেড সেলের রিপ্লেসমেন্ট, এগুলো হয়। কিন্তু মিওসিসের সিগনিফিকেন্স কি? মিওসিসের সিগনিফিকেন্স হচ্ছে এগুলো গ্যামেট তৈরি করার জন্য মিওসিস সেল ডিভিশন হয়, যাতে জাইগোটের মধ্যে ক্রোমোজোম নাম্বার আবার বাবা মার সমান থাকে। মিওসিসের এই একটাই পারপাস, কিন্তু মাইটোসিসের অনেক পারপাস। প্রথমে এটা ছিল আছে তাহলে 46 টা ক্রোমোজোম এটার মধ্যে তো। হ্যাঁ, এইটা এইটাকে বলা হয় হচ্ছে তোমার যেই সেল থেকে স্পার্ম বা ওভাম তৈরি হয়। ধরে নাও এগুলো হচ্ছে স্পার্ম, এগুলো হচ্ছে স্পার্ম বলছি। তো স্পার্ম তৈরি হয় যেই সেল থেকে, এটাও কিন্তু ডিপ্লয়েড সেল, 2N। এগুলোকে বলা হয় গ্যামেট মাদার সেল। যেই ডিপ্লয়েড সেল থেকে গ্যামেট তৈরি হয় তাদেরকে বলে গ্যামেট মাদার সেল, যেগুলো টেস্টিসে বা ওভারির মধ্যে থাকে। হুম, ওগুলো ডিপ্লয়েড হয় কিন্তু মিওসিস সেল ডিভিশন হয়ে ওগুলো স্পার্ম বা ওভামে কনভার্ট হয়ে যায়। তারপরে যেটা আমাদের এক্স একদম লাস্টে মানে হ্যাঁ, আর উপরে এটার মধ্যে, এটার মধ্যে তো এটার মধ্যে হয়ে গেল X/2 ক্রোমোজোম। এগুলোর মধ্যে হয়ে গেল X/2 ডিএনএ। আমি এক্সটা দিয়ে বলেছিলাম হচ্ছে তোমার, এক্সটা মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ, আর এটা ডিএনএ, আর এটা হচ্ছে ক্রোমোজোম। যদিও ক্রোমোজোম ডিএনএ দিয়েই তৈরি, ডিএনএটাই পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোমটা তৈরি করছে। আমি বলছি কি স্যার, ওটা কোন সেল? এগুলো কোনো সেল না, এগুলো সেল ডিভিশনের ইন্টারমিডিয়েট স্টেজ। এগুলো এরকম থাকবে না, এটা সঙ্গে সঙ্গে আবার পরের স্টেজে চলে যাবে, এই স্টেজে চলে যাবে, তারপরে সেটা এই স্টেজে চলে যাবে। মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই সেলগুলো অ্যাচিভ হচ্ছে সেল ডিভিশন চলবে।
ওরকম থাকবে না, এরকম এই কন্ডিশনে আর থাকবে না, এটা এই স্টেজে চলে যাবে, তারপরে এই স্টেজে চলে যাবে। বুঝলা? তাহলে তা দেখলাম যে কি যে আমরা দেখলাম যে সেল ডিভিশনটা, সেল ডিভিশন কোন কোন সেলে, আমাদের বডির কোন কোন সেলে থ্রু আউট দা লাইফ সেল ডিভিশন চলতে থাকে, যেমন স্কিনের সেল। স্কিনের সেল প্রতিদিন অনেক সেল মারা যাচ্ছে, সেই জন্য স্কিনের সেল কন্টিনিউয়াস ডিভিশন হতেই থাকে। কিন্তু আমাদের বডির কোন কোন সেল একটা টাইম পরে সেল ডিভিশন বন্ধ হয়ে যায়, যেমন ব্রেনের সেল, চোখের সেল, এগুলোর কিন্তু সেল ডিভিশন হয় না। ওটা আছে আমাদের, তোমাদের এই বইতে লেখা আছে কোন সেলের ডিভিশন চলবে। তা আমরা দেখলাম কি যে সেল ডিভিশন ব্যাপারটা টোটালটাই কিন্তু ক্রোমোজোম রিলেটেড। ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল মাইক্রোস্কোপের নিচে থাকা একটা অ্যাকচুয়াল ক্রোমোজোম। তাহলে দেখো এখানে সেল ডিভিশন এর একটা বেসিক আইডিয়া দিয়েছে, এটা খুব ভালো করে পড়বে। The cell division is one of the most fundamental characteristics of life. This is the method which enables life to perpetuate generation after generation. সেল ডিভিশন না হলে কিন্তু পরের জেনারেশন হবে না, কারণ সেল ডিভিশনের মাধ্যমে স্পার্ম ওভাম তৈরি হচ্ছে, সেগুলোর ফিউশন হচ্ছে, তাই কি না? দিস ইজ ইকুয়ালি ট্রু ইন দ্য কেস অফ সিম্পলেস্ট অর্গানিজম লাইক অ্যামিবা। অ্যামিবা কিন্তু জানো ফিউশন করে, এরকম একটা অ্যামিবা ডিভাইড হয়ে দুটো অ্যামিবা হয়। আর সেটা অ্যামিবা হোক বা সব থেকে বড় অ্যানিমাল এলিফ্যান্ট, টল কোকোনাট ট্রি হোক, সবাই সেল ডিভিশন করে। লিভিং অর্গানিজম মানে সেল ডিভিশন করবেই। দ্য মোস্ট কনস্পিকিউয়াস, কনস্পিকিউয়াস মানে যেটা সেল ডিভিশনের সময় আমরা যেটা স্পষ্ট ভাবে দেখতে পাই, সেটা হচ্ছে ক্রোমোজোমের ডিভিশন আমরা দেখতে পাই। দেখো লেখা আছে দ্য মোস্ট কনস্পিকুয়াস ইভেন্ট অকারিং ডিউরিং সেল ডিভিশন আর অল রিলেটেড টু ক্রোমোজোম। প্রথমে ক্রোমোজোমের অ্যামাউন্ট ডবল হবে বা ডুপ্লিকেটেড ক্রোমোজোম হবে, তারপরে ওটা ডটার সেলের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, যেটা আমি মাইটোসিসের সময় বুঝালাম। Thus, all body cells are the result of long chains of repeated mitotic divisions. মানে আমাদের বডি সেল মানে মানে আমাদের বডিটা সেলের চেন দিয়ে তৈরি। ডিভিশন হতে 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 সেই সেলগুলো ডিভাইড করে অর্গান তৈরি করে, টিস্যু তৈরি করে, টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান দিয়ে গোটা আমাদের অর্গান সিস্টেম বা বডিটা তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে সেল ডিভিশনটা আমরা দেখলাম টোটালি ক্রোমোজোম রিলেটেড, তাহলে আমাদেরকে জানতে হবে হোয়াট আর ক্রোমোজোমস। তাহলে আমরা দেখছি যে একটা সেল ডিভাইড করার আগে, একটা সেল ডিভাইড করার আগে এরকম দেখাচ্ছে, আর যখন ডিভিশন করছে তখন এই রকম দেখাচ্ছে। সেল ডিভিশনের আগে এরকম দেখাচ্ছে, যখন সেল ডিভিশন করছে তখন এই রকম দেখাচ্ছে। তো দুটোর নিউক্লিয়াসের মধ্যে ডিফারেন্স আছে। এখানে নিউক্লিয়াসের ভেতরে যে লং থ্রেড লাইক যে কয়েলিং স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন। তারপরে কি হয় যে ক্রোমাটিন গুলো ছোট ছোট টুকরো হয়ে যায়, আর এই টুকরো গুলো পেঁচিয়ে 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 এইরকম স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলছি আমরা ক্রোমোজোম। যেটাকে বলছি ক্রোমোজোম। ক্রোমাটিন কখন নন ডিভাইডিং স্টেজে ক্রোমাটিন, আর যখন সেলটা ডিভাইডিং তখন ক্রোমোজোম। তা ক্রোমাটিন ক্রোমোজোম একই জিনিস, খালি অ্যাপিয়ারেন্সটা আলাদা। নন ডিভাইডিং টাইমে ও কন্টিনিউয়াস এরকম লম্বা একটা সুতোর মতো নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর ক্রোমোজোম কখন, যখন এরকম কনডেন্স হয়ে ঘন হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যখন ক্রোমাটিনটাই পেঁচিয়ে পেঁচিয়ে যায়, তখন ওটাকে ক্রোমোজোম বলে। এবার তাহলে ইন বোথ কেস ক্রোমাটিন বা ক্রোমোজোম সেম জিনিস দিয়েই তৈরি, সেটা হচ্ছে ডিএনএ আর প্রোটিন। ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে এখন আমরা সেটা নিয়েই দেখব
যে হোয়েন এ নর্মাল আন এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা নর্মাল সেলকে স্টেইনিং না করে আনস্টেইন, স্টেইন করা মানে সেলকে কালার করা, যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। নিউক্লিয়াস মে নট অ্যাপিয়ার টু কন্টেন এনি পার্টিকুলার থিং ইনসাইড। কিন্তু যখন আমরা স্টেইন করি, যখন ওটাকে কালার করি, তোমরা কালার কি কি কালার তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো, ইউসিন, ওগুলো দিয়ে যদি আমরা কালার করি তাহলে আমরা নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে দেখতে পাবো। তাহলে কি দেখবো, যে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখবো যে the nucleus contain most of the cells DNA which is organized into discrete unit called chromosome। আমরা নিউক্লিয়াসের মধ্যে এই রকম আইদার এইরকম না হলে এই যে এইরকম স্টেজ আমরা দেখতে পাবো, এখানে ক্রোমোজোম স্টেজে লেখা আছে। আচ্ছা বলো তো, এখানে একটা জিনিস লেখা আছে দ্য নিউক্লিয়াস কন্টেন মোস্ট অফ দ্য সেলস ডিএনএ লেখা আছে, কেন অল অফ দ্য সেলস ডিএনএ লেখা নাই? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে, প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকে, সেই জন্য অল লেখা নাই, মোস্ট লেখা আছে। হুইচ ইজ অর্গানাইজড ইনটু ডিসক্রিট ইউনিটস কল্ড ক্রোমোজোম। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? লং ডিএনএ মলিকিউল দিয়ে তৈরি, আর কিছু প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, দেখে নিবো আমরা, হিস্টোন লেখা আছে। তো দা কমপ্লেক্স ডিএনএ এন্ড প্রোটিন ইজ কল্ড ক্রোমাটিন। এই যে এটা, এই স্টেজটাকে বলেছে ক্রোমাটিন। ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনটাই ক্রোমোজোম তৈরি করে কখন? যখন সেল ডিভিশন হচ্ছে, when a cell is not dividing, ক্রোমাটিন তখন থাকে। The chromatin under an electron microscope appears to be in the form of a very long, extremely thin, darkly stained fiber। যখন নন ডিভাইডিং স্টেজ, আমি লিখেছি এখানে নন ডিভাইডিং স্টেজ, কিন্তু যখন ডিভাইড করছে তখন ওটাই হয়ে যায় ক্রোমোজোম। ক্রোমাটিনটাই পিছিয়ে পিছিয়ে হয়ে যায় ক্রোমোজোম। এই যে দেখো লেখা আছে, হাউএভার অ্যাজ এ সেল প্রিপেয়ার্স টু ডিভাইড, মানে যখন ডিভিশন হচ্ছে তখন কিন্তু ওটাই হয়ে যায়, ওটাই কনডেন্স মানে পেঁচিয়ে পিছিয়ে ঘন হয়ে ওটা হয়ে যায় তোমার ক্রোমোজোম। আর ক্রোমোজোম গুলো অনেক মোটা মোটা হয়, ক্রোমাটিন তো লুজ থাকে তাই ওটা থিন হয়, কিন্তু ক্রোমোজোম গুলো অনেক ঠিক হয়। দিস ক্রোমোজোমস রেডিলি পিকড আপ সার্টেন ডাইজ। ডাইজ মানে কালারকে পিক, মানে কালারকে ধরে নেয়। যেহেতু ক্রোমোজোম কালারকে ধরে তাই এর নাম ক্রোমোজোম। ক্রোমোজোম কথাটা এসছে ক্রোমা, ক্রোমা মানে কালার্ড, আর জোম, সোমা, জোমা মানে বডি, মানে কালার্ড বডি। ক্রোমোজোম যেহেতু কালারকে পিক আপ করে তাই এটার নাম হচ্ছে ক্রোমা, আর জোম মানে বডি, ক্রোমোজোম কালার। হ্যাঁ, কালার দেখো, যেহেতু ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি, লাস্টের এ মানে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই এটাকে কালার করার জন্য তোমার বেসিক স্টেন লাগবে, বেসিক স্টেন। বুঝতে পারলা? অ্যাসিডের অপোজিট হয় বেস, এরকম বেসিক স্টেন লাগবে তোমার ক্রোমোজোমকে কালার করার জন্য। অনেক রকমের বেসিক স্টেন হয়, ইওসিন একটা বেসিক স্টেন, এরকম অনেক রকমের বেসিক। তাহলে হোয়াট আর ক্রোমোজোমস? ক্রোমোজোমস আর হাইলি কনডেন্সড রিবন লাইক স্ট্রাকচার ফর্মড বাই দ্য কনডেনসেশন অফ ক্রোমাটিন ফাইবার ডিউরিং সেল ডিভিশন। তো এই ক্রোমোজোমকে কে ডিসকভার করেছিল? ক্রোমোজোমকে ডিসকভার করেছিল ওয়ালথার ফ্লেমিং, জার্মান সায়েন্টিস্ট, 1882 তে। কোন সেলের থেকে ক্রোমোজোম ইয়ে করেছিল? স্যালামান্ডার, স্যালামান্ডারের লার্ভার সেলকে ও মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করেছিল। ওখানে ও দেখেছিল যে এই ক্রোমোজোম গুলো এরকম কালার্ড বডি গুলো দেখা যাচ্ছে। তো যখন ও সেল ডিভিশনটা দেখলো, যে সেল ডিভিশনের সময় তো ক্রোমোজোম অ্যাপিয়ার হয়, তো সেল ডিভিশনের ওই স্টেজটাকে ও বলেছিল মাইটোসিস। কেন? মাইটোসিস এর মানে হচ্ছে থ্রেড, এই কালার্ড বডি গুলো থ্রেডের মতো দেখাচ্ছিল, তাই ওই সেল ডিভিশনটার নাম দিয়েছিল মাইটোসিস। এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে, ডিসকভারি মিনিমাম কিন্তু পাঁচটা, চার পাঁচটা ডিসকভারি কিন্তু থাকে এক্সামে। একটা একটা আলাদা মানে সেট অফ কোশ্চেনই থাকে। নেম দা সায়েন্টিস্ট হু ডিসকভার দা ফলোইং, রোমান 1 ক্রোমোজোম, রোমান 2 মাইটোসিস। না, অপশন না, থাকবেই। হ্যাঁ, মানে ডিসকভারার মানে সায়েন্টিস্টের নাম দিয়ে ক্রোমোজোম এই একটা না একটা কোশ্চেন থাকবেই 3-4 মার্কসের।
তাহলে দেখুন আমরা এখন দেখে নিই যে ক্রোমাটিনটা তাহলে কি দিয়ে তৈরি। ক্রোমাটিনটা আমরা দেখলাম ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হিস্টোন এ পার্টিকুলার টাইপ অফ প্রোটিন। তো স্যার ক্রোমাটিনের মধ্যে কত পার্সেন্ট ডিএনএ থাকে? 40% ডিএনএ, আর হিস্টোন প্রোটিন থাকে হচ্ছে 60%। অনেকটা। হ্যাঁ বলো। আচ্ছা, প্রোটিনটা কেন থাকে আমি ওটা বলে দিই। ডিএনএ আমাদের সেলের মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, তুমি যদি কোনোভাবে ডিএনএটাকে বের করে এরকম স্ট্রেচ করো তাহলে 2 মিটার লং হয়। একটা সেলের নিউক্লিয়াসের ডিএনএ লেন্থ হচ্ছে 2 মিটার, একটা সেল। তো সেই জন্য কিন্তু নিউক্লিয়াসের আমাদের সেলের সাইজ কত? মাত্র 6 মাইক্রোমিটার। তো এত ছোট সেলের মধ্যে এত লম্বা ডিএনএ কে কিভাবে রাখবে? সেই জন্য হিস্টোন প্রোটিন এই যে এরকম দেখতে হয়। হিস্টোনের 8টা পার্ট থাকে, 1 2 3 4, এরকম সেম পেছনের দিকেও আরো 4টা। তো মনে করো 1 2 3, ওই পিছন দিকে আর একটা আছে, মনে করো 4, এরকম করে। এরকম হিস্টোনের 4টা পার্ট থাকে, এটাকে বলা হয় হিস্টোন অক্টামার। আর হিস্টোন হচ্ছে বেস, আর ডিএনএ হচ্ছে অ্যাসিড। আর প্লাস এখানে চার্জেরও ব্যাপার থাকে। হিস্টোন হচ্ছে পজিটিভলি চার্জ, আর ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড। এগুলো বড় হলে পড়বা, এগুলো চার্জ গুলো কিভাবে আসে না আসে। তো সেই জন্য ডিএনএটা এই হিস্টোনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এরকম হিস্টোনকে পেঁচিয়ে এরকম করে থাকে। আবার মনে করো এখানে এখানে মনে করো আবার একটা হিস্টোনের অক্টামার, আবার ওইটাকে পেঁচিয়ে ওই দিক থেকে মনে করো এরকম পেঁচিয়ে ডিএনএটা আছে। এই যে ডিএনএ আর হিস্টোনের যে কমপ্লেক্সটা আমি ড্র করলাম, এই হিস্টোন আর ডিএনএ এর যে কমপ্লেক্স, এই এক একটা ইউনিটকে বলা হয় নিউক্লিওজোম। আছে তোমাদের বইতে নিউক্লিওজোম বলে। প্রোটিন কেন থাকে? প্রোটিনটাকে বেস করে এত লম্বা ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে নিউক্লিয়াসের মধ্যে স্টে করে, সেই জন্য প্রোটিনটা দরকার। বুঝলা? তাহলে এইভাবেই কিন্তু এই যে ক্রোমাটিন ফাইবার, মানে আমি যদি ক্রোমাটিন ফাইবারটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে বড় করে দেখি, এরকম আরো অনেক বড় করে যদি আমি দেখি, তাহলে এই যে এরকম দেখতে পাবো। অনেকটা দেখতে মনে হবে কি যে একটা সুতোর মধ্যে এরকম পুঁথি লেগে আছে, সুতোর মধ্যে পুঁথির মালার মতো লেগে আছে এরকম করে, এইরকম দেখতে পাবো। বিডস অন এ স্ট্রিং। এই এক একটা বিডস মানে হচ্ছে এই যে এক একটা হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে থাকা ডিএনএ, মানে নিউক্লিওজোম। বুঝতে পারলাম? তো দেখে নিই আমরা ডিএনএ এর স্ট্রাকচার, আমরা দেখে নিই। হুম।
ঠিক আছে, দেখো, ডিএনএ এর শেপটা ডিসকভার করেছিল রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন 1953 তে। শেপটা, এই যে ডিএনএ এর এই পপুলার শেপটা আমরা সবাই কোনো না কোনো টাইমে কেউ না সবাই দেখেছি। এই শেপটা ডিসকভার করেছিল রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, কিন্তু ডিএনএটা কি কি দিয়ে তৈরি, অ্যারেঞ্জমেন্টটা কিরকম ভাবে থাকে, সেটা প্রপোজ করেছিল হচ্ছে তোমার ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক সেম ইয়ারে 1953তেই এটা করেছিল। আর তার জন্য ওয়াটসন অ্যান্ড ক্রিক 1962 তে নোবেল প্রাইজ পায়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ যেহেতু ভিজিবল, কাইন্ড অফ মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যেহেতু ভিজিবল, তাই মানে কি এর মলিকুলার ওয়েটটা অনেক বেশি, তাই এটাকে ম্যাক্রো মলিকিউল বলা হয়। ম্যাক্রো মিন্স লার্জ, তাহলে এটা লার্জ মলিকিউলের মধ্যে পড়ে। দুই ধরনের মলিকিউল পাওয়া যায় আমাদের বডিতে, ম্যাক্রো মলিকিউল আর মাইক্রো মলিকিউল। মাইক্রো মলিকিউল মানে যেগুলোর মলিকুলার ওয়েট কম, যেমন মনে করো সুগার, তারপরে সল্ট, হ্যাঁ, আয়রন, এগুলো খুবই ছোট ছোট হয়, এগুলো মাইক্রো মলিকিউলের মধ্যে হয়। এগুলো দিয়েই তৈরি হয় হচ্ছে আমাদের বডি প্রোটিন, ফ্যাট যেগুলো দেখা যায়, হ্যাঁ, সেগুলো হচ্ছে ম্যাক্রো মলিকিউলের মধ্যে। ডিএনএও কিন্তু ম্যাক্রো মলিকিউলের মধ্যেই পড়ে। এবার ডিএনএ দেখো এখানে এইদিকে দেখবা ডাবল হেলিক্স লেখা আছে। ডাবল হেলিক্স কথাটার মানে হচ্ছে এর দুটো স্ট্র্যান্ড, একটার সাথে আরেকটা হেলিক্স মানে পেঁচিয়ে থাকে, তাই এটাকে ডাবল হেলিক্স। দুটো স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড হেলিক্স মানে পেঁচিয়ে থাকে, তাই এটাকে ডাবল হেলিক্স স্ট্রাকচার বলে। এবার ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ কি কি দিয়ে তৈরি। ডিএনএ তিনটা জিনিস দিয়ে তৈরি: ফসফেট, সুগার আর নাইট্রোজেন দিয়ে তৈরি এক ধরনের বেস, অ্যাসিডের অপোজিট বেস। তাহলে ফসফেট, সুগার আর নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এরকম জিনিস দিয়ে তৈরি। এই এক একটা, এইটা, এই এক একটা ইয়েকে বলা হয় হচ্ছে নিউক্লিওটাইড। দেখো লেখা আছে, এগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। তো কি হয়, এই নিউক্লিওটাইড গুলো আবার একটার সাথে আর একটা লেগে থাকে। এই নিউক্লিওটাইড গুলো একটার সাথে আর একটা লেগে থাকে, এরকম করে তৈরি হলো একটা স্ট্র্যান্ড। ডিএনএ এর একটা স্ট্র্যান্ড এইভাবে তৈরি হলো। সেম ওয়েতে আর একটা স্ট্র্যান্ডও এইভাবেই তৈরি হবে। ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। আবার ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এরকম করে অনেক বড়, আমি তিনটা আঁকালাম কিন্তু অনেক লম্বা চেইন হবে এরকম। তাহলে এটাও একটা নিউক্লিওটাইড হলো। এই নিউক্লিওটাইডের সাথে আবার এই নিউক্লিওটাইড আবার বাইন্ড হয়ে থাকে, কেমিক্যাল বন্ড হয়ে থাকে, এটার সাথে এটা বন্ড হয়ে থাকে। তাহলে এইটা হয়ে গেল আরেকটা স্ট্র্যান্ড, এরকম করে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয়। এবার এই দুটো স্ট্র্যান্ড আবার বাইন্ড হয়ে থাকে, এই দুটো স্ট্র্যান্ড আবার বাইন্ড হয়ে থাকে। কিভাবে বাইন্ড হয়ে থাকে, এই যে নাইট্রোজেন বেস গুলো যে আছে, এই নাইট্রোজেন বেস গুলো কমপ্লিমেন্টারি হয়। এদের সাথে মধ্যে আবার হাইড্রোজেন বন্ড থাকে, কোথাও দুটো হাইড্রোজেন বন্ড থাকে, কোথাও তিনটে হাইড্রোজেন বন্ড থাকে, এরকম করে, এরকম করে ডিএনএ টা তৈরি হয়। তাহলে এটা একটা ল্যাডারের মতো দেখতে একটা স্ট্রাকচার। এবার এইদিকে দেখো, এইটাকে ধরে, এর দুটো এন্ডে ধরে তুমি এরকম করে যদি পেঁচিয়ে দাও, তাহলে এই যে এই স্ট্রাকচারটা তুমি পাবে। আমি সোজা করে আঁকালাম, শুরুতেই পেঁচানো করে আঁকালাম না, পেঁচানো করে আঁকালে আবার অনেক অসুবিধা হতো। প্রথমে আমি দুটো স্ট্র্যান্ডকে আমি সোজা করে আঁকালাম যে কি কি থাকে, অ্যারেঞ্জমেন্টটা কি, আর সেইটাকে এরকম ভাবে ধরে যদি এরকম পেঁচিয়ে দাও, তাহলে ওই স্ট্রাকচারটা তুমি পাবা। আরো ডিটেল স্ট্রাকচার ওগুলো ক্লাস 11-12 আছে, হ্যাঁ। এবার এই নাইট্রোজেন যে, হ্যাঁ বলো। হুম।
আরো যে ডিটেল স্ট্রাকচার, সরি, এখানে আর কিছু কিছু জিনিস বলার আছে। যে এখানে ইমাজিন করো এইটা হচ্ছে ফসফেট, এই যে দেখো লেখা আছে এটা ফসফেট, এইটা হচ্ছে সুগার, আর এইটা হচ্ছে ওই যে নাইট্রোজেন দিয়ে তৈরি বেস। তো এখানে সুগারের একটা পার্টিকুলার শেপ আমরা দেখতে পাচ্ছি, পেন্টাগোনাল শেপ। এই পেন্টাগোনাল শেপে এর মধ্যে চারটা কার্বন এই রিং এর ভেতরে থাকে, 1 2 3 4, আর একটা কার্বন বাইরে থাকে যেটার সাথে এই ফসফেটটা লেগে আছে। আর টোটাল 5টা কার্বন দিয়ে একটা সুগার তৈরি। সেই জন্য এই সুগারটাকে পেন্টোজ সুগার বলে। এই যে দেখো, সুগার ব্র্যাকেটে লেখা আছে পেন্টোজ, যেহেতু 5টা সুগার থাকে। বা এভাবেও বলা যায় 5টা কার্বন থাকে, সরি, যে বা এটাও বলা যায় যে এটা পেন্টাগোনাল হয়। তাই বুঝতে পারলাম। গ্লুকোজ কিন্তু আবার হেক্সাগোনাল হয়। গ্লুকোজ না, এটা C5। 6টা কার্বন, 5টা, বাইরে একটা কার্বন, 1 2 3 4, বাইরে একটা, 5টা। এখানে অক্সিজেন থাকে, এখানে অক্সিজেন থাকে। ওগুলা করতে যায় না, এগুলা কিন্তু আমি একদম বেসিক লেভেলে বলছি। আমি বেসিক, এখানে শুধু কার্বন না, এখানে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ওগুলো করতে যায় না। আমি শুধু কার্বন দিয়ে বলছি। মানে ইনকমপ্লিট নলেজ ইজ মোর ডেঞ্জারাস দ্যান নো নলেজ। আমি ইনকমপ্লিট বলছি জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য, যে সুগারের মধ্যে 5টা কার্বন থাকে, 4টা কার্বন রিং এর ভেতরে থাকে, একটা কার্বন রিং এর বাইরে থাকে, আর শেপটা পেন্টাগোনাল হয়। তাই এটাকে পেন্টোজ সুগার বলে। এটুকুনি ক্লিয়ার হলো তো? আচ্ছা, ফসফেট, ফসফেটটা এমনি নর্মাল তোমার, ফসফেটটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে H2PO4 অ্যাকচুয়ালি। তো এই ফসফেটটা এখানে থাকবে, এই ফসফেটটা। তো ফসফেটটা, এটার বন্ডিং গুলো ক্লাস 11-এ ডিটেইলসে আছে, ওগুলো পরে জানবো। তো ফসফেট এখানে থাকলো, আমি শুধু পি বলেই দেখাচ্ছি, এটা এস দিয়ে দেখাচ্ছি যেহেতু এটা সুগার। এবার এখানে চলে আসলো নাইট্রোজেনাস বেস। এবার নাইট্রোজেনাস বেস দুই রকমের হয়। নাইট্রোজেন বেস দুই রকমের হয়, একটাকে বলা হয় পিউরিন, আর একটাকে বলা হয় পিরিমিডিন। বুঝলা? পিউরিন গুলো জাস্ট জানার জন্য বলছি, পিউরিন গুলো এইরকম দেখতে হয়, ডাবল রিং, একটা হেক্সাগোনাল একটা পেন্টাগোনাল। আর পিরিমিডিন গুলো সিঙ্গেল রিং হয়, একটাই হয় শুধু হেক্সাগোনাল। এবার পিউরিন তোমার 3 রকমের হয়, অ্যাডিনিন আর গুয়ানিন। কিন্তু পিরিমিডিন 3 রকমের হয়, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল 3 রকমের হয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি জিনিসটা, দেখো। এর মধ্যে অ্যাডিনিন গুয়ানিন দুটোই ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যায়, ঠিক। সাইটোসিন, সাইটোসিনও ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যায়। কিন্তু থাইমিনটা শুধু ডিএনএ এর মধ্যে পাওয়া যায়, আর ইউরাসিলটা শুধু আরএনএ এর মধ্যে পাওয়া যায়। তো আমরা তো আরএনএ স্ট্রাকচার করছি না, আমরা ডিএনএ স্ট্রাকচার করছি, তাই আমরা থাইমিনটাই দেখব। এবার এই যে নাইট্রোজেন বেসের সাথে এই নাইট্রোজেন বেসের যে বন্ডিংটা হচ্ছে, এই নাইট্রোজেন বেসের সাথে এই নাইট্রোজেন বেসের যে বন্ডিংটা হচ্ছে, সাপোজ এইদিকে মনে করো যদি অ্যাডেনিন থাকে, তাহলে অবশ্যই এইদিকে থাইমিন থাকতে হবে। মানে একটা পিউরিন, এইদিকে যদি একটা পিউরিন থাকে, এইদিকে পিরিমিডিন থাকতে হবে। অ্যাডিনিনের সাথে থাইমিন থাকবে। আর এইদিকে দেখো,
যদি এইদিকে গুয়ানিন থাকে তাহলে অবশ্যই এইদিকে সাইটোসিন থাকবে। এবার অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে ডাবল হাইড্রোজেন বন্ড থাকে, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে। আর সেই জন্য এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ার। কমপ্লিমেন্টারি বেস পেয়ার, কোনো কঠিন কিছু না। বেস, এই যে এগুলো কি নাইট্রোজেনাস বেস, তারা পেয়ারিং করছে, আর তাদের পেয়ারিংটা স্পেসিফিক। অ্যাডিনিন সবসময় থাইমিন বা থাইমিন সবসময় অ্যাডিনিনের সাথে পেয়ার করবে, গুয়ানিন সবসময় সাইটোসিন বা সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথেই পেয়ার আপ করবে। কেন? জিনিসটা ওদের শেপটা তালাচাবির মতো এরকম ম্যাচ করে। শেপটা যেমন এইখানে তোমাদেরকে এইখানে ভালো করে দেওয়া আছে, এই যে দেখো কিরকম ভাবে থাইমিনের শেপটা অ্যাডিনিনের শেপের সাথে খাঁজে খাঁজে মিলে যাচ্ছে, সেরকমই সাইটোসিনের শেপটা গুয়ানিনের শেপের সাথে কিরকম খাঁজে খাঁজে মিলে যাচ্ছে। এটা কমপ্লিমেন্টারিটি বলে এটাকে। এরকম ভাবে কখনোই থাইমিন, দেখো থাইমিনটা এরকম ভাবে দেওয়া, কিন্তু গুয়ানিনটা আবার হচ্ছে তোমার এরকম করে দেওয়া। তাহলে এটার সাথে কি, মানে থাইমিনের সাথে কি গুয়ানিন এরকম করে ম্যাচ খাচ্ছে? খাচ্ছে না। কিন্তু অ্যাডিনিনটা দেখো, অ্যাডিনিনটা কিন্তু আবার এইরকম দেওয়া। তাহলে থাইমিনটা অ্যাডিনিনের সাথে এরকম করে সুন্দর করে বাইন্ড করে যাবে, থাইমিনটা অ্যাডিনিন। আ? না, হবে না, ডিএনএ স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলা জিনিসটা? তাই এটাকে তাহলে মনে করো এইদিকে যদি অ্যাডিনিন থাকে, এইদিকে থাইমিন থাকবে, এইদিকে গুয়ানিন থাকলে এইদিকে সাইটোসিন থাকবে, এইদিকে সাইটোসিন থাকলে এইদিকে গুয়ানিন থাকবে, এইদিকে থাইমিন থাকলে এইদিকে অ্যাডিনিন থাকবে, এইরকম ব্যাপারটা। ইউরাসিল ডিএনএ তে থাকে না, ওটা আরএনএ তে থাকে। আর আরএনএ ডিএনএ এর মতো ডাবল স্ট্র্যান্ডেড হয় না, সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। হুম। অ্যাডিনিন থাইমিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড বললাম? দুটো। গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটা। তাহলে বলো তো এখানে কয়টা বন্ড হবে? এখানে হবে তিনটা। আর এখানে কটা হবে? দুটা। এখানে ইমাজিন করো, এখানে মনে করো ফসফেট আছে, এখানে সুগার আছে, তাহলে ফসফেট সুগারের সাথে নাইট্রোজেন বেস। আবার ইমাজিন করো এখানে ফসফেট, এখানে সুগার, এই যে এরকম। আবার মনে করো ফসফেট সুগার, এই যে এরকম। আবার মনে করো ফসফেট সুগার, এই যে এরকম। এবার এই এইটা হয়ে গেল একটা নিউক্লিওটাইড, এইটা হয়ে গেল একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের মধ্যে আবার বন্ডিং হয়, এরকম করে এই নিউক্লিওটাইড গুলো আবার বন্ড হয়ে থাকে। এইদিকেও ওরকম সেম, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস। আবার মনে করো ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস। তা এই নিউক্লিওটাইড গুলোর মধ্যে আবার বন্ডিং হবে এরকম করে, এইরকম করে জিনিসটা হয়। বুঝলাম এবার কথাটা? তো ডিএনএ এইভাবে তৈরি। স্যার এবার ডিএনএ এর মধ্যে জিন একটা ব্যাপার থাকে, যেগুলোর মধ্যে আমাদের পার্টিকুলার ক্যারেক্টার ইনফরমেশন থাকে। তো জিন কি? জিন কিছুই না। মনে করো ডিএনএ তো অনেক বড়, এই জিনিসগুলো দিয়ে তৈরি বড় একটা চেন। মনে করো এটা একটা ডিএনএ, আমি শুধু নাইট্রোজেনাস বেস গুলোর নাম লিখছি। মনে করো এ, টি, টি, সি, জি, সি, এ, এ, টি, জি। তাহলে এই দিকের সিকোয়েন্সটা লিখলাম। এই দিকের সিকোয়েন্সটা বলো তো দেখি। এখানে এ থাকলে এদিকে কি থাকবে? টি। টি থাকলে এ, টি থাকলে এ, সি থাকলে জি, জি থাকলে সি, এখানে জি, এখানে টি, এখানে টি, এখানে এ, এখানে সি। তো এরকম করে আছে মনে করো ডিএনএটা। এরকম ডিএনএ অনেক বড় একটা চেন, আমি তো কয়েকটাই মাত্র আঁকালাম। তো সাপোজ এইটুকুনির যে সিকোয়েন্সটা, ডিএনএ এইটুকুনি পার্টের সিকোয়েন্সটা এমন একটা প্রোটিন বানাচ্ছে, যেই প্রোটিনটা হচ্ছে তোমার গ্রোথ হরমোন। আর তুমি তার জন্য একটা পার্টিকুলার হাইট অ্যাটেইন করলা। সাপোজ তুমি 5 ফুট 5 ফুট 6 ইঞ্চি হাইট তুমি অ্যাকোয়ার করলে।
তাহলে ডিএনএ এর এইটুকুনি পার্ট, যে একটা পার্টিকুলার ক্যারেক্টার, কি ক্যারেক্টার, তোমার হাইট কে কন্ট্রোল করছে, সেইটা হয়ে গেল তোমার একটা জিন। এবার স্যার সবার হাইট আলাদা আলাদা কেন হয়? কারণ সবার এই যে নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা আলাদা আলাদা। সাপোজ এর ক্ষেত্রে টি সি জি সি এ, টি সি জি সি এ, এটা হচ্ছে হাইটের সিকোয়েন্স, কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এটা অন্য কিছুও হতে পারে। সাপোজ অন্য কারোর ক্ষেত্রে সেটা এ সি সি টি জি হলো, এইদিকে কি হবে, ওটা মনে করো টি জি জি এ সি, বুঝলা? তাহলে তার প্রোটিন বা গ্রোথ হরমোনের স্ট্রাকচার অন্যরকম হবে, তার হাইট অন্যরকম হবে। মনে করো তার হাইট 5 ফুট 10 ইঞ্চি হলো, কারণ তার প্রোটিনটা অন্যরকম হবে, তার জিনটা অন্যরকম, জন্য তার প্রোটিনটা অন্যরকম হবে, তাই তার হাইটটা অন্যরকম হবে। মডিফাই করা যায়, কিছু মিউটাজেন দিয়ে মডিফাই করা যায়। কি বুঝতে পারলা জিনিসটা, কিভাবে ডিএনএ এর মধ্যে জিন থাকে? তো গোটা ডিএনএটাই কিন্তু জিন না, ডিএনএ এর প্রায় মানে 1% হচ্ছে জিন, বাদ বাকি জায়গাগুলো শুধুমাত্র ক্রোমোজোমের স্ট্রাকচারটাই প্রোভাইড করে, ওগুলো কোনো ক্যারেক্টার। মনে করো আমি বলছি যে এখানে জিন আছে, এই জায়গাটায় আবার মনে করো কিছুই নাই, জিরো, এখানে কোনো জিন নাই, তাহলে স্যার এই জায়গাটা কেন আছে? কারণ ডিএনএ ক্রোমাটিন বানায়, ক্রোমাটিন ক্রোমোজোম বানায়, ক্রোমোজোমকেও একটা শেপ স্ট্রাকচার দিতে হবে কিনা, সেই জন্য এই জায়গাগুলো, এক্সট্রা জায়গাগুলো থাকে। আর যেই জায়গাগুলো ফাংশনাল, যেই জায়গাগুলো কোনো না কোনো ক্যারেক্টারকে ডিফাইন করছে, সেই জায়গাগুলোকেই বলা হয় জিন। এবার এক এক জিন কিছুই না, এই যে তোমার এক একজনের এই যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স গুলো, এই যে নাইট্রোজেন আর বেসের সিকোয়েন্স এক একজনের এক এক রকম হয়, সেই জন্য সবার হাইট আলাদা, স্কিন কালার আলাদা, সবাই সবার থেকে এই জন্যই আলাদা আলাদা হয়। ঠিক কি জিনিসটা বুঝতে পারলা? আমি কিন্তু বলে দিলাম, গোটা ডিএনএ স্ট্রাকচারটাই আমি বলে দিলাম। এবার পরীক্ষার জন্য এই এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট এইটা, কারণ এইটা হচ্ছে সিম্পলিফাইড স্ট্রাকচার, আঁকাতেও দিতে পারে বা আঁকানো আছে তোমাকে। এবার এখানে একটা জিনিস মেনটেন করবা যখন আঁকাবা, ধরে নাও তোমার লেফট সাইডে যেটা, যেই চেনটা তুমি আঁকাচ্ছ, ওর সুগারটা দেখো, সুগারটা এরকম উপরের দিকে করা আছে, কিন্তু এই দিকের দিকে সুগারটা কিন্তু নিচের দিকে করা আছে, বুঝলা? এই দিকের সুগার গুলো কিন্তু নিচের দিকে করা আছে, আর সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। কেন ওটা, ওটা এখন আমি বলবো না, তারপরে, কিন্তু আঁকানোর সময় এটা মেনটেন করতে হবে। আর যদি এই এইটা যদি কঠিন লাগে যে আঁকানো টাকানো ঝামেলা, তাহলে তুমি শুধু লিখে লিখে করতে পারো, এই যে এরকম ভাবে আমার আমার মতো করে শুধু লিখে দিলাম পি এস অ্যাডিনিন, আবার পি এস গুয়ানিন, তাহলে কিন্তু বন্ড গুলো ঠিকঠাক করে দিতে হবে। এরকম শুধু লিখে লিখেও দিতে পারো, বুঝলা? আচ্ছা তাহলে, আর এই ছবিটাও খুবই দেয়, বলো তো এইটা কিসের ছবি? এটা কিসের ছবি? নিউক্লিওটাইডের ছবি, কিন্তু এটা সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, তিনটাকে একসাথে নিউক্লিওটাইড বলে। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম। আবার এইদিকে এইটা একটা নিউক্লিও, এটা একটা নিউক্লিওটাইড, এই যে সুগার, সুগার ফসফেট নাইট্রোজেন বেস, আবার এইটা একটা নিউক্লিওটাইড, এরকম করে। তাহলে তোমাকে যদি বলে ডিএনএ এর ইউনিট কি, নিউক্লিওটাইড, কারণ নিউক্লিওটাইড দিয়ে নিউক্লিওটাইড গুলো বাইন্ড করে করে ডিএনএ তৈরি। আর নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, তুমি বলবা সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস অ্যাকচুয়ালি, এই অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন গুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, আর ওগুলো বেসিক ইন নেচার হয়, তো তাই ওগুলোকে নাইট্রোজেন বেস বলে। তাহলে দেখো আমি বলে দিচ্ছি যে কোথায় গেল ডিএনএ এর স্ট্রাকচারটা, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই যে এতটা, 2 মিনিট টাইম দিলাম, একটু দেখে নাও।
এই যে এখান থেকে এই সিঙ্গেল ডিএনএ মলিকিউল থেকে যে এই এত অব্দি। হয়ে গেল দেখা। কোনো জায়গা বুঝতে অসুবিধা? ওই তো ভিডিওটা দেখে নিবা আবার। দেখো এবার চলে আসি হচ্ছে হিস্টোন প্রোটিনটাতে, যে ডিএনএ কিভাবে হিস্টোন প্রোটিনকে কয়েল করে থাকে। অলরেডি বলে দিয়েছি, তাই খুব শর্টে আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি। মানে হিস্টোন প্রোটিনের হিস্টোন অক্টামারের স্ট্রাকচার অত ভালো দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে। দেখো উম, এই যে এইখানে দেখো এটা হচ্ছে ডিএনএ, এই যে এটা ডিএনএ, আর এই যে এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই যে 1 2 3 4 করে দেওয়া আছে এক একটা ইউনিট, কিন্তু 1 2 3 4 5 6 8, কিন্তু এইখানে সব প্রোটিনের ইউনিট গুলো ছাড়া ছাড়া আছে। কি হয় যে এই 8টা ইউনিট একসাথে হয়ে এরকম হয়ে যায়। তো এটাকেই যদি বড় করে দেখি, এটাকেই যদি বড় করে দেখি, 8টা ইউনিট মনে করো, 1 2 3 4, পেছন দিকেও আরো 4টা আছে। সাপোজ 1 2 3, আর একটা ইমাজিন করে নাও 4। বুঝতে পারছো তো? আর দেখো ডিএনএটা কিভাবে ওটাকে কয়েল করে আছে, এইরকম এইরকম ভাবে ডিএনএটা এরকম ভাবে একে একটা বা দুটা লুপ দিয়ে ছেড়ে দেবে। আবার এরকম আর একটা হিস্টোন, আর একটা এরকম অক্টামার থাকবে, ডিএনএটা আবার এসে ওকে এরকম পেঁচিয়ে এরকম করে চলে যাবে। তো দেখো এরকম স্টেজেস গুলো দেখো, এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমে এইটা একটা ভাগ, তারপরে এইটা একটা ভাগ। বুঝতে পারছো ডিএনএটা হিস্টোন প্রোটিন গুলো এসে হিস্টোন প্রোটিনকে কিভাবে এরকম ভাবে পেঁচাচ্ছে। সেই পেঁচানো হিস্টোন প্রোটিন গুলো আরো কনডেন্স হচ্ছে, আরো কনডেন্স হচ্ছে। দেখো হতে হতে এত পেঁচিয়ে যায় যে এরকম এইরকম বডির মতো হয়ে যায়, যেটাকে বলছি ক্রোমোসোম স্টেজ। কনডেনসেশনের স্টেজ গুলো কি বুঝতে পারলা জিনিসটা? তো হাইলি কনডেন্স হয়ে থাকে। তো ডিএনএ আমাদের একটা সেল থেকে যদি ডিএনএ, এটা অনেকটা আমরা ইমেজিন করতে পারি, এই যে টেলিফোনের যে তার হয় আগে, যে ল্যান্ডলাইন ছিল, তার তারের মতো অনেকটা।
তো একটা ডিএনএ কে যদি আমরা বের বের করি তাহলে দেখবো যে ওটা 2 মিটার লং একটা সেলের ডিএনএ। তাই কিন্তু সেলের সাইজ কত, মাত্র 6 মাইক্রন ডায়ামিটার। তো এত ছোট সেলের মধ্যে এত লম্বা ডিএনএ কিভাবে আছে? এই যে হিস্টোন প্রোটিনকে ধরে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ভাবে আছে। এটাকে বলা হয় এই যে সুপার কয়েলিং হয়ে আছে, টেলিফোন কর্ডের মতো অনেকটা। হিস্টোন আর এই এক একটা ইউনিট যেটাকে আমি আঁকালাম এগুলোকে কি বলা হবে? এই যে এইটাকে, এই যে এইটাকে কি বলা হবে বলো? নিউক্লিওজোম। নিউক্লিওজোমের ডেফিনেশন আর স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে নিউক্লিওজোম লেখা আছে, হিস্টোন আর দ্য প্রোটিন দ্যাট হেল্প ইন দ্য কয়েলিং অফ এন্ড প্যাকেজিং অফ ডিএনএ ইনটু স্ট্রাকচারাল ইউনিট কল্ড নিউক্লিওজোম। হিস্টোন, একটা হিস্টোন প্রোটিনের মধ্যে কয়টা ইউনিট থাকবে? 8টা হিস্টোন প্রোটিন থাকবে, তাই এটাকে অক্টামার বলে, অক্টা মিনস 8। আর এটাকে এটা দিয়ে আর ডিএনএ পেঁচিয়ে তৈরি হয় নিউক্লিওজোম। অনেকটা ফুটবল যার যার বাইরের দিকে লং রোপ পেঁচিয়ে আছে, এরকম ভাবে ইমাজিন করতে বলেছে। তো একটা সিঙ্গেল হিউম্যান ক্রোমোজোমের মধ্যে মিলিয়নস অফ নিউক্লিওজোম থাকে। আর এই জায়গাটাও আমি তোমাদেরকে বলে দিলাম, ফিগারটা খুব ভালো করে দেখবে। তাহলে ডিএনএ এট এ গ্ল্যান্স দেখে নিই যে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড 2 রকমের হয়, ডিএনএ আরএনএ। কম্পোনেন্টস অফ ডিএনএ কি? ক্রোমাটিন। ক্রোমাটিন কি কি দিয়ে তৈরি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। আর নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? পেন্টোজ সুগার, ফসফেট আর নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস আবার 2 রকমের, পিউরিন, পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়বে অ্যাডিনিন, গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে পড়বে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এখানে থাইমিন শুধু ডিএনএ তে পাওয়া যায়, সাইটোসিন ইউরাসিল আরএনএ তে পাওয়া যায়, বাকিগুলো সব ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যায়। এই যে ডিএনএ এর মধ্যে কোন কোন নাইট্রোজেনাস বেস, আরএনএ এর মধ্যে কোন কোন নাইট্রোজেনাস বেস, এগুলো। আর বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ এ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ এর ইউনিটকে কি বলবো? নিউক্লিওটাইড। আর ক্রোমোজোমের ইউনিটকে কি বলবো? নিউক্লিওজোম। কোন সায়েন্টিস্ট কি ডিসকভার করেছিল সেটা একটা টেবিলের মধ্যে দেওয়া আছে। তাহলে এইভাবে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি বুঝে গেলাম। তাহলে এবার ক্রোমোজোমের স্ট্রাকচারটা একবার দেখে নিই। ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের আমরা 4টা আর্ম দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4। মন দিয়ে শুনবা, এই সাইডে যেই ডিএনএ আছে, এই সাইডে যেই ডিএনএ আছে মানে ডিএনএ এর যা সিকোয়েন্স, কিসের সিকোয়েন্স? নাইট্রোজেনের বেসের যা সিকোয়েন্স, এই সাইডের ডিএনএও তেও সেম সিকোয়েন্সই থাকবে। আমি জিনিসটা এইভাবে বুঝাই ভাই। ডিএনএ একটা একটা না করে কয়েলিং ডাবল হেলিক্স স্ট্রাকচারটাই বলি, এইরকম। আর এই দিকেরটা এইরকম। সেম ডিএনএ দুই সাইডে থাকবে, সেম ডিএনএ। এবার কিভাবে হয়ে গেল সেম? তোমাদেরকে আমি কি বলেছিলাম? সেল ডিভিশনের সময় ডিএনএ এর অ্যামাউন্ট কি হয়? ডাবল হয়। তো যখন ডবল হয় আগের ডিএনএটারই একটা কপি তৈরি হয়। সেই জন্য এই ডিএনএ এর সিকোয়েন্স আর এই ডিএনএ এর সিকোয়েন্স সেম সেম হবে। কেন হবে? কারণ সেল ডিভিশনের সময় কি হচ্ছে, এই ক্রোমোজোমটা মাঝখান থেকে হাফ হয়ে যাচ্ছে, আর হাফ হাফ চলে যাচ্ছে দুটো সেলের মধ্যে। তাহলে দুটো সেলের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্টও সেম থাকলো, আর ডিএনএ এর সিকোয়েন্সও সেম থাকলো, আলাদা হয়ে গেল। বুঝতে পারলা জিনিসটা? তো 4টে আর্ম আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আর্ম গুলো, এই সাইডের আর্ম আর ওই সাইডের আর্ম আইডেন্টিক্যাল। ডিএনএ এর সিকোয়েন্স গুলো আইডেন্টিক্যাল হলো। নেক্সট যেটা বলার জিনিস, যেহেতু এবার এক একটা আর্ম, এই আর্মটাকে বলা হয় একটা ক্রোমাটিড। ক্রোমাটিড বলে এটাকে।
ধরে নাও এটা ক্রোমাটিড নাম্বার 1, এটাকে আমি বললাম ক্রোমাটিড নাম্বার 1 ড্যাশ। কেন? কারণ সেম তাই। এটাকে আমি বললাম ক্রোমাটিড নাম্বার 2, এটাকে আমি বললাম ক্রোমাটিড নাম্বার 2 ড্যাশ। তো ক্রোমাটিড 1 আর ক্রোমাটিড 1 ড্যাশ এই দুটোকে বলবো সিস্টার ক্রোমাটিড, কারণ সেম তাই, সিস্টার ক্রোমাটিড। আর ক্রোমাটিড 2 আর ক্রোমাটিড 2 ড্যাশ কেও বলবো সিস্টার ক্রোমাটিড। কখনো ক্রোমাটিড 1 আর ক্রোমাটিড 2 কে কিন্তু সিস্টার ক্রোমাটিড বলবো না, ওটা একই ডিএনএ। বুঝতে পারলে, এটাকে কিন্তু কখনো সিস্টার ক্রোমাটিড বলবো না। তো এই সেল ডিভিশন যখন হচ্ছে তখন এরকম সিস্টার ক্রোমাটিড হয়ে যায় ক্রোমোসোম গুলোর, মানে অ্যাপিয়ারেন্সটা। আর এই যে মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার এমন একটা জায়গা যেখানে সব 4টে ক্রোমাটিড লেগে আছে। প্লাস আমি তোমাদেরকে বললাম যে যখন সেল ডিভিশন হয় তখন, হ্যাঁ, এই যে এরকম স্পিন্ডল ফাইবারটাই সেন্ট্রোমিয়ার জায়গাটাতেই কিন্তু লাগবে। তাহলে সেন্ট্রোমিয়ার জায়গাটা স্পিন্ডল ফাইবার লাগার একটা জায়গা প্রোভাইড করে। এই সেন্ট্রোমিয়ারের কিন্তু সিগনিফিকেন্স কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ক্রোমোজোমের স্ট্রাকচার এখান থেকে এত অব্দি, সেন্ট্রোমিয়ারের ফাংশন যে sister chromatids are separated at centromere and each is pulled away from other towards the two poles of dividing cell, দুটো দুই পোলের দিকে চলে যাবে। এই যে ক্রোমাটিন, তোমার স্পিন্ডল ফাইবার টানবে তখন এটা মাঝখান থেকে ছিঁড়ে দুটো দুই পোলের দিকে যেতে থাকবে, দুটো দুই পোলের দিকে যেতে থাকবে। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে সেন্ট্রোমিয়ারটা নিয়ারলি মাঝখানে আছে, নট নেসেসারিলি সব ক্রোমোসোমেরই সেন্ট্রোমিয়ার মাঝখানেই থাকে। এমনও হতে পারে মাঝখান থেকে একটু সাইডে এই দিকে থাকলো বা একদম এই দিকেও থাকতে পারে। ওগুলো আহ, তার উপরে ডিপেন্ড করে অনেক রকমের ক্রোমোসোম হয়, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এরকম। হ্যাঁ, বলো। আর ওয়াই ক্রোমোসোম কেমন দেখতে হয়? হ্যাঁ, ওয়াই ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোমের হচ্ছে তোমার একটা একটা ক্রোমাটিড অনেক বড় হয় আর একটা ক্রোমাটিড খুব শর্ট হয়, এরকম। মানে ওর সেন্ট্রোমিয়ারটা একদম সাইডের দিকে থাকে, এরকম ওয়াই ক্রোমোসোম। ওয়াই ক্রোমোসোম, তাহলে ক্রোমোসোমের স্ট্রাকচার মোটামুটি হয়ে গেল। তো যখন সেল ডিভিশন কমপ্লিট হয়ে গেল, যখন ধরে নাও এই দুটো সেল এই যে দেখো লেখা আছে আফটার দ্য কমপ্লিশন অফ সেল ডিভিশন, এই মনে করো এখানে দুটা ক্রোমোসোম চলে গেল, এখানে দুটা ক্রোমোসোম চলে গেল। তো এরা কিন্তু আবার ডি কনডেন্স হয়। আগে কনডেন্স হচ্ছিল, ঘন হয়ে ক্রোমোসোম হয়ে গেছিল। আগে কিরকম ছিল? আগে এই রকম ছিল, কনডেন্স হয়ে ক্রোমোসোম হলো। পরে কিন্তু ডি কনডেন্স হয়, আবার ক্রোমাটিনই হয়ে যাবে, আবার পাতলা পাতলা ক্রোমাটিন হয়ে নিউক্লিয়াসের মধ্যেই থেকে যাবে। After the completion of cell division, the chromatids, now called chromosomes, decondense and revert to their very long and fine thread-like chromatin fiber. There will be as many chromatin fiber inside the nucleus as the number of chromosomes that appear during cell division. মানে মাদার সেলের মধ্যে যতগুলো ক্রোমাটিন ছিল, ডটার সেলের মধ্যেও, এই যে ডটার সেলের মধ্যেও ততগুলোই ক্রোমাটিন থাকবে। এই কথাটা মানে হচ্ছে, হ্যাঁ, কনডেন্স মানে, হ্যাঁ ঠিক, কনডেন্স মানে হচ্ছে পেঁচিয়ে ঘন হয়ে যাওয়া, ডিকনডেন্স মানে আবার খুলে আবার ক্রোমাটিন হয়ে যাওয়া। ওয়ান ভার্টিক্যাল হাফ অফ ডুপ্লিকেটেড ক্রোমোসোম ইজ কল্ড ক্রোমাটিড। এই যে ক্রোমাটিডের ডেফিনেশন দেওয়া আছে, সিস্টার ক্রোমাটিডের ডেফিনেশন দেওয়া আছে। আর এই সিস্টার ক্রোমাটিড গুলো মাঝখান থেকে ছিঁড়ে হাফ হয়ে যায়, এটা পরে পড়বো। সেল ডিভিশনের একটা স্টেজ হয় অ্যানাফেজ, তখন হয়ে যায়। ফাংশন অফ সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার, যে এইখানেই সেল ডিভিশনের সময় যে স্পিন্ডল ফাইবার এই সেন্ট্রোমিয়ার জায়গাটাতেই লেগে ওটাকে ইয়ে করে দেয়। আর ইট অলসো হেল্পস ডিট্যাচ দ্য সিস্টার ক্রোমাটিডস অফ ক্রোমোসোম ডিউরিং অ্যানাফেজ স্টেজ। যখন অ্যানাফেজ স্টেজে
তোমার এই যে স্পিন্ডেল ফাইবার গুলো যখন টানবে তখন এই সেন্ট্রোমিয়ারের জায়গা থেকেই কিন্তু ছিঁড়ে যাবে, মাঝখান থেকে এরকম ছিঁড়ে গিয়ে সেন্ট্রোমিয়ারের জায়গাটা থেকেই ছিঁড়ে যাবে। এই এই পয়েন্টটার মানে হচ্ছে এটা। তা হোয়াট আর জিনস? জিনস হচ্ছে ডিএনএরই একটা পার্ট, যেটার মধ্যে কিনা একটা পার্টিকুলার সিকোয়েন্স, নিউক্লিওটাইডের পার্টিকুলার সিকোয়েন্স আছে, অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিনের পার্টিকুলার সিকোয়েন্স হয়, যেটা একটা আমাদের বডির কোনো একটা পার্টিকুলার ফিচারকে এক্সপ্রেস করে। কিভাবে এক্সপ্রেস করে? প্রোটিন তৈরি করার মাধ্যমে। যে প্রোটিন গুলো আমাদের বডির হরমোন এনজাইম যেগুলো তৈরি করে, যেমন ধরো গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এগুলোর জন্যই কিন্তু আমাদের বডি ফিচার্স গুলো ডেভেলপ হচ্ছে, তাই কি না? তো জিন, আমি তোমাকে বলছি, জিন একটা মেসেঞ্জারের মতো। বাবা মার থেকে ওই মেসেঞ্জার জিন মেসেজ গুলোকে ক্যারি করে বাচ্চার মধ্যে নিয়ে আসছে থ্রু স্পার্ম এন্ড ওভাম। তারপরে ওই জিন গুলো প্রোটিন তৈরি করার মেসেজটা দেয় সেলকে। সেল ওই মানে ওই মেসেজটা কি ফর্মে থাকে? কোড ফর্মে থাকে। কোড গুলো কি? অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিনের সিকোয়েন্স। বুঝতে পারলা? কোড ফর্মে জিনের মধ্যে ওই মেসেজ গুলো থাকে। জিন ডাইরেক্ট প্রোটিন তৈরি করে না, জিন প্রোটিন তৈরি করার মেসেজটা সেলকে দেয়। সেল ওই মেসেজ অনুযায়ী প্রোটিনটা তৈরি করে। তাই আলাদা আলাদা জিন হলে আলাদা আলাদা জনের প্রোটিনের স্ট্রাকচার আলাদা আলাদা হবে, তার ক্যারেক্টারও আলাদা আলাদা হবে। তাই আমাদের সবার ক্যারেক্টার আলাদা আলাদা। বুঝতে পারলা? এই যে কোড, এনকোড পার্টিকুলার প্রোটিন which are expressed in the form of some particular features. They are units, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইউনিটস অফ হেরিডিটি। হেরিডিটি মানে ট্রান্সফার অফ ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং। Heredity which are transferred from parent to offspring and are responsible for some specific characteristics of offspring. তো আমরা ধরে নাও আমি মানুষের ডিএনএ সিকোয়েন্স বার করতে চাইছি, ওটা বের করা যায়। হ্যাঁ, ওর ধরে নাও ও একটা মার্ডার করেছে, এবার মার্ডার সাইটে ওর চুল পাওয়া গেছে। এবার ক্রিমিনালকে সে খুঁজবে, তো ওই চুলটা এভিডেন্স হিসেবে নিয়ে গেল ল্যাবে। সায়েন্টিস্টরা ওই চুল থেকে ডিএনএ টাকে বার করবে, বার করে ওর সিকোয়েন্স করবে। সিকোয়েন্স করলেই আইডেন্টিফাই করা যাবে যে, মনে করো 5টা সাসপেক্ট আছে, হ্যাঁ, ওই 5টা সাসপেক্টের সাথে ওই ডিএনএ যে সিকোয়েন্সটা ম্যাচ করানো হবে, যার সাথে ম্যাচ করবে সেই হলো ক্রিমিনাল। এবার ওই যে এটাকে ডিএনএ ম্যাচ করবে, ওরও ডিএনএ নেবে একটা, মানে ওকে দেখে সন্দেহ করবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আগে তো সাসপেক্ট খুঁজে বার করতে হবে, তারপরে সাসপেক্টের ডিএনএ নেবে, আর এভিডেন্স মানে চুলটার ডিএনএ নেবে, নিয়ে ওটাকে সিকোয়েন্সটাকে দুজনের সিকোয়েন্স বের করে ম্যাচ করবে। এইটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা। ফিঙ্গারপ্রিন্ট যেরকম আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়, তাই সেরকমই ডিএনএ এরও সিকোয়েন্স সবার আলাদা আলাদা হয়, তাই এই প্রসেসটার নাম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এটা যদিও নট ইন সিলেবাস, তেমনি ভালো ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে identification of individuals by what is popularly known, এই যে ভেরিয়াস, কোথায় গেল, এই যে ক্রিমিনালকে ধরার জন্য, ইভেন প্যাটার্নিটি ম্যাটারনিটি ডিসাইড করার জন্য, মানে বাবা মা, এই বাচ্চাটার বাবা কি এ না মা কি এ, সেটাকেও বের করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে। আচ্ছা, তাহলে fill in the blanks. Chromatin fiber is made up of DNA and histone protein. Two sister chromatids of chromosome are attached to each other at, বলো 2 নাম্বারটা বলো তাড়াতাড়ি, centromere. The structure of DNA was first discovered by Rosalind, স্পেলিংটা দেখো তো, আর রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে স্পেলিংটা? হ্যাঁ, আচ্ছা, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, লাস্টে কি ই আছে? না না, ফ্র্যাঙ্কলিন, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। তারপরে the three components of nucleotide, পেন্টোজ সুগার, বলো বলো, হ্যাঁ, ফসফেট, নাইট্রোজেনাস বেস।
নাইট্রোজেনাস বেস। 5 নাম্বার, এই DNA strand would around in a histone octamer forms a complex called নিউক্লিওজোম। হিস্টোনের চারিদিকে ডিএনএ পেঁচিয়ে আছে, ওটাকে নিউক্লিওজোম বলে। স্পেসিফিক সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড অন এ ক্রোমোজোম কনস্টিটিউট এ জিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউ সেল, নিড ফর নিউ সেল বা সেল ডিভিশন কেন দরকার? 1 নাম্বার হচ্ছে ফর গ্রোথ। পড়ে নিও, কিন্তু আমি এগুলো অত ডিটেলসে বলবো না। একটা জাইগোট থেকে একটা ফুললি ফর্ম বেবি কিভাবে হচ্ছে? সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে। ওই একটা সেলই ডিভাইড করে অনেকগুলো সেল, সেখান থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম দিয়ে গোটা বডিতে তৈরি হচ্ছে। 2 নাম্বার হচ্ছে রিপ্লেসমেন্ট। প্রতিদিন আমাদের বডিতে মিলিয়নস অফ সেল মারা যাচ্ছে। যেমন প্রত্যেক সেকেন্ডে 2 মিলিয়ন রেড ব্লাড সেল মারা যাচ্ছে। সেটাকে রিপ্লেস করতে হবে তো নিউ সেল দিয়ে। তো সেল রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে। তো বোন ম্যারোর স্টেম সেল থেকে প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন রেড ব্লাড সেলও তৈরি হচ্ছে। রিপেয়ার, কোথাও কেটে গেল, ইনজুরি হলো, সেই জায়গাটা হিল করার জন্য কিন্তু সেল ডিভিশনের মাধ্যমে ওটা হয়। রিপেয়ার। আর দেখো রিপ্রোডাকশন। এবার 4 নাম্বার পয়েন্টটাতে ব্যাপার আছে। আমি তোমাদেরকে 2 রকমের সেল ডিভিশন বললাম, একটা বললাম মাইটোসিস, একটা বললাম, কথা হাসছো কেন? তাহলে চলে যাও, অনেকক্ষণ ধরে দেখছি। আজকে নিয়ে পড়ছি আস্তে আস্তে। ফর রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন আমি তোমাদের সেল ডিভিশন 2 রকমের বললাম, একটা বললাম মাইটোসিস, একটা বললাম মিওসিস। এবার সাপোজ মনে করো অ্যামিবা, একটা অ্যামিবা বা একটা ব্যাকটেরিয়া, একটা অ্যামিবা সিম্পল এরকম ফিউশন হয়ে দুটো অ্যামিবা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশন করেই হচ্ছে। এটা মাইটোসিস সেল ডিভিশন করে রিপ্রোডাকশন করে। কিন্তু হিউম্যান, একটা হিউম্যান থেকে মাঝখান থেকে ডিভাইড হয়ে তো আর দুটো হিউম্যান হয় না। হিউম্যান তৈরি করে স্পার্ম আর ওভাম। স্পার্মের মধ্যে আসে হাফ ক্রোমোজোম, ওভামের মধ্যে আসে হাফ ক্রোমোজোম, 23 23। 23 প্লাস 23 অ্যাড হয়ে তৈরি হয় জাইগোট। তাহলে সেখানে ক্রোমোজোম নাম্বার হাফ করার জন্য আবার কোন সেল ডিভিশন দরকার বলো? মিওসিস সেল ডিভিশন দরকার। তো রিপ্রোডাকশনের মোড এক একজনের এক এক রকম। এবার আমাকে বলো 2 মোডস অফ রিপ্রোডাকশন। মাইটোসিস মিওসিস 2 মোডস অফ সেল ডিভিশন, আমি বললাম 2 মোডস অফ রিপ্রোডাকশন। হ্যাঁ, সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল। অ্যামিবার যেটা বললাম এটা কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তারা মাইটোসিস সেল ডিভিশন করে রিপ্রোডাকশন করে। আর যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তারা মিওসিস সেল ডিভিশন করে রিপ্রোডাকশন করে, যেখানে তোমার স্পার্ম আর এগ তৈরি করতে হয়। তাহলে দেখো রিপ্রোডাকশন ইজ অলসো টেকস প্লেস থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডিভাইডিং সেল। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইন্ডিপেন্ডেন্টলি সেল বাই মাইটোসিস। কিন্তু হায়ার ফর্মস, যেটা মনে করো কোনো ট্রি হতে পারে বা হিউম্যান হতে পারে, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদেরকে স্পার্ম, ওভাম এগুলো বানাতে হয়। আর ওগুলোতে হাফ দা নাম্বার অফ ক্রোমোজোম ওটার মধ্যে থাকে। প্যারেন্ট সেলে যতগুলো ক্রোমোজোম তার হাফ থাকে, সেই জন্য ওখানে মিওসিস সেল ডিভিশন করতে হয়। আর এটা হাফ করার বিশাল বড় সিগনিফিকেন্ট আছে। দ্য রিডাকশন ইন ক্রোমোজোম নাম্বার ইজ ভেরি সিগনিফিকেন্ট। স্পার্মের মধ্যে যদি হাফ না থাকে, ওভামের মধ্যে যদি হাফ না থাকে, তাহলে 46 প্লাস 46 কত হয়ে যাবে? বাচ্চাটার মধ্যে 92টা ক্রোমোজোম হবে। তাহলে তো বাবা মার ক্রোমোজোম নাম্বার আলাদা, বাচ্চাটার ক্রোমোজোম নাম্বার আলাদা, ওটা তো ঠিক হবে না। তাহলে তাহলে এখানে দেখে নাও যে যেই সেলগুলো, সেলের ইয়ে কাইন্ডস অফ সেল, আমাদের বডি সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, ম্যান বলো ওমেন বলো। এবার এটা 23 পেয়ার করে কেন লেখা? কারণ একই ক্রোমোজোম দুবার থাকে। 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম দুটো।
তাই 23 × 2 হয়ে গেল 46। কিন্তু সেক্স সেল, স্পার্ম আর ওভাম এগুলোর মধ্যে 23টা ক্রোমোজোম থাকে, মানে এইদিকে দেখো 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, 3 নাম্বার ক্রোমোজোম একটা, এরকম করে ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা। তো এমনি নর্মাল বডি সেলে প্রতিটা ক্রোমোজোম দুটো দুটো করে থাকে। এই যে মনে করো এই ম্যানটা একটা 1 নাম্বার ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে থ্রু স্পার্ম, আর একটা 1 নাম্বার ক্রোমোজোম পেয়েছে মায়ের থেকে থ্রু ওভাম। একটা 2 নম্বর ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে, আর একটা 2 নম্বর ক্রোমোজোম পেয়েছে মায়ের থেকে, এরকম ভাবে জিনিসটা হয়। বুঝতে পারলা? আর ফার্টিলাইজ এগ মানে জাইগোট, জাইগোটের মধ্যে ওই যে বাবার স্পার্মের হাফ ক্রোমোজোম, মায়ের 23 হাফ ক্রোমোজোম, 23 + 23 কত হয়ে গেল তোমার 46টা ক্রোমোজোম, 2n। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখুন। এবার বলো আমাকে যে যার মধ্যে 46 মানে পেয়ারে আছে সেই সেলগুলোকে কি বলে, কি সেল বলে? 2n মানে কি সেল বলে বলো? ডিপ্লয়েড সেল। আর হাফ ক্রোমোজোম থাকলে ওটাকে কি বলে? ও এটা নাই, আগে পড়োনি এগুলো, হ্যাপ্লয়েড সেল বলে। ডিপ্লয়েড মানে ডাবল সেট অফ ক্রোমোজোম, একই ক্রোমোজোম দুটো করে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে। আর হ্যাপ্লয়েড মানে হাফ, হাফ নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে এখানে 2n লেখা, নিউ বেবির মধ্যে 2n, তাহলে কি বলবো, এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? বলো রে। ডিপ্লয়েড, ডিপ্লয়েড বলবো। আচ্ছা, এই আরো আধা ঘন্টা লাগতো আমার। হ্যাঁ, হ্যাঁ, দেরি করবে কেন তাহলে? ও, হ্যাঁ, কি পরের দিন 10:30টার টাইমটা একটু অ্যাডজাস্ট করবো, বুঝতে পারলাম? কারণ আর এখানে 8:30টায় ঢুকবো, ক্লাস 10-এ আমি আর অত ইয়ে করতে পারবো না, তো 10-এ তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রি বোর্ড আছে আবার, প্রি বোর্ড তো আগে কি ছিল, অ্যানুয়ালের আগে আগে বই শেষ হচ্ছিল। অ্যানুয়াল কবে হচ্ছে তোমাদের? ফেব্রুয়ারিতে। তাহলে আমরা মোটামুটি জানুয়ারি অব্দি টাইম পাচ্ছিলাম, তাই কি না? টাইম পাচ্ছিলাম, কিন্তু এবার তো আর জানুয়ারি অব্দি টাইম পাবো না, তোমাদের প্রি বোর্ড হবে তোমার সেপ্টেম্বরে, নভেম্বরে। তাহলে আমরা টাইম পাচ্ছি অক্টোবর পর্যন্ত। ওই তো নভেম্বর ডিসেম্বর টাইমে, আর মোটামুটি অক্টোবর অব্দি টাইম পাচ্ছি। তাহলে কয় মাস কম টাইম পেলাম? 3 মাস কম টাইম পেলাম। এই লাইনে 3 মাস বেশি পাচ্ছিলাম, 10-এ 3 মাস কম পাচ্ছিলাম, যেখানে সিলেবাস আবার অনেক বড়। তাই টাইম মেনটেন করতে হবে, 2 ঘন্টা পড়তেই হবে, কিছু করার নাই। রিপোর্টের মার্কস না, না ওটা এডিশনাল রিপোর্টের মার্কস নেই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের মার্কস লাগে। হ্যাঁ, পুরো স্কুলের আছে কিন্তু অ্যাটেন্ডেন্স, প্রজেক্ট। ঠিক আছে, সেল সাইকেল, শোনো, সেল সাইকেল থেকে সেল ডিভিশন কিন্তু মানে এই চ্যাপ্টার আমি পরের দিন আর রাখবো না। 8:30টায় ঢুকবা, 10:30টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। শেষ হয়ে যাবে কিন্তু যদি 8:30টায় ঢুকে। আমি আজকে ভাবছিলাম সেল সাইকেলটা করাই দিব, মাল্টিপ্লিসিটি একটা ঢুকলো, এর আগে ছিল না, নতুন যেদিন আসছিলাম, হ্যাঁ ওদিন গাড়ি পিছন থেকে আসছিলাম, এখন বাড়ি থেকে আসলাম, বাড়ি থেকে ডিস্টেন্স বেশি তো ম্যানেজ করতে পারে না। হলো কি? তাহলে আজকে এত অবধি থাকলো। পরের দিনের যেহেতু এক্সারসাইজ কিছু থাকছে না, পরের দিন আমি কোশ্চেন আস্ক করবো, কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আগে আমি পড়া ধরবো, তারপরে। হ্যাঁ।